আচ্ছা, তো আমরা লোহিত রক্তকণিকার সঙ্গে সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম, এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের যে রক্তকণিকা, এই রক্তকণিকা যে আমাদের শরীরের প্রত্যেকটা আমরা যখন খাবার গ্রহণ করি, পুষ্টি গ্রহণ করি, তখন সেই পুষ্টি গ্রহণ করা সেটা শুধু আমাদের পেটে থাকে এরকম কিন্তু না। আমরা কিন্তু একটা ক্লাস 3 বা 4 একটা কবিতা পড়ছি, মানে একটা গল্প পড়ছিলাম যে আহ হাত বলে, পা বলে, চোখ, নাক, মুখ সবকিছু বলে যে আমরা সারাদিন এত কাজ করে পাকস্থলী শুধু খাই আর খাই, ওর কোনো কাজ নেই। কিন্তু এই পাকস্থলী যে শুধু খায় বিষয়টা কিন্তু এমন না। সে খাদ্যটা পরিপাক করার পর যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরের প্রত্যেকটা অংশে অংশে পৌঁছে দেয়, সেই কাজটা করে রক্ত, স্পেসিফিক্যালি আরবিসি। তাহলে বুঝতে পারছি এটার কাজ কি। আচ্ছা, এখন আসি শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি, ডব্লিউবিসি বা হচ্ছে হোয়াইট ব্লাড সেল হলো অনাক্রম্য তন্ত্রের কোষগুলো সংক্রামক রোগ ও বাহ্যিক আক্রমণ বস্তু থেকে দেহকে রক্ষার কাজে জড়িত। চিকিৎসা পরিভাষায় এগুলোকে লিউকোসাইটও বলা হয়। এগুলোকে কি বলা হয়? লিউকোসাইট। যে আমরা আরবিসি কে কি পড়ছিলাম? এরিথ্রোসাইট। তাহলে শ্বেত রক্তকণিকা আমরা কি জানলাম? এটা আরেকটা সিনোনিম কি ভাইরা? লিউকোসাইট নামে পরিচিত। শ্বেত কণিকাকে দেহের প্রতিরক্ষা ব্যবস্থার ভ্রাম্যমাণ একক বলা হয়। ভ্রাম্যমাণ একক বলা হয়। এখন এটা বলতে আমরা কি বুঝি? আমাদের পৃথিবীর প্রত্যেকটা দেশেই তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এবং এদের কাজ কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ধরো আমরা ট্রাফিক পুলিশের কথা চিন্তা করি। ট্রাফিক পুলিশ আমরা দেখি কি, ওরা সবসময় রাস্তার মাঝখানে একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা রোডের গাড়ি আসতেছে, আর একটা রোডের গাড়ি বন্ধ, এবং যদি কোনো গাড়ি বা মোটর সাইকেল তারা যদি আইন ভঙ্গ করে, তাদেরকে ফাইন করতেছে, জরিমানা করতেছে, তাদেরকে মামলা দিতেছে। তার মানে কি, ওই পুলিশ যেখানে দাঁড়িয়ে তার কাজটা হচ্ছে সড়কের সুশৃঙ্খল অবস্থা নিয়ন্ত্রণ করা, এবং যদি নেগেটিভ কিছু হয় বা কোনো ক্রাইম হয়, হয়তো গেল একটা গাড়িতে করে কেউ কোনো ড্রাগ নিয়ে আসছে, এবং সেই ড্রাগটা ধরা, প্লাস হচ্ছে সেটা যে সার্বিক ম্যানেজমেন্টটা করে কিন্তু ট্রাফিক পুলিশ। অর্থাৎ সমগ্র আইন শৃঙ্খলা ব্যবস্থার কাজটা হচ্ছে কি, আমাদের যেমন নিজের ভেতরের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা, সেই সাথে বাইরে থেকে যদি কোনো শত্রু আমাদেরকে আক্রমণ করে, আমাদের দেশকে আক্রমণ করে, সেটার হচ্ছে মানে সেটাকে প্রতিহত করা। এটাই হচ্ছে আমাদের যে কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। ঠিক তেমন ভাবে আমাদের শরীরেও একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বা আর্মি, র্যাব আমরা যাই বলি, এটা আছে। এটার কাজ হচ্ছে, দেখা গেছে আমাদের শরীরে অনেক রোগ জীবাণু নিয়ে আমরা করতেছি। কারণ দেখা গেল আমরা যখন খাবার খাইতেছি, অনেকে আমরা হাত ধুয়ে খাই না, তো হাতের সাথে যে ময়লাটা, সেটাও কিন্তু আমাদের পেটের মধ্যে চলে যাচ্ছে। প্রতিদিন লক্ষ কোটি জীবাণু আমাদের শরীরের ভিতরে ঢুকতেছে, আবার বের হইতেছে। কিন্তু আমরা কি সেই সব জীবাণুতে আমরা আক্রান্ত হইতেছি বা আমাদের রোগ হইতেছে? তা কিন্তু না। সেই রোগগুলাই আমাদের শরীরে হইতেছে, যেগুলো ডব্লিউবিসির সাথে ফাইট করতে করতে তারা এন্ডিস করে গেছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে পারতেছে না, এর কারণটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি তাদের সাথে ফাইট করে, যুদ্ধ করে প্রতিহত করে রাখতেছে। এটাই হচ্ছে শ্বেত রক্তকণিকা কাজ, মেন কাজ হচ্ছে এটা। এবং শ্বেত রক্তকণিকাকে বলা হয় আমাদের মানবদের অতন্দ্র প্রহরী। অতন্দ্র প্রহরী, কারণ আমাদের শরীরকে বহিরাগত সকল রোগ জীবাণু থেকে কি করে? রক্ষা করে। এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। তাহলে শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমরা বেসিক কনসেপ্টটা কি বুঝতে পারছি? যে শ্বেত রক্তকণিকার কাজটা হচ্ছে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে স্ট্রং করা, শরীরের ভিতরে যাতে বহিরাগত কোনো জীবাণু প্রবেশ করতে না পারে সেটাকে প্রোটেক্ট করা। সকল শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, যা তাদের অন্যান্য রক্তকণিকা যেমন নিউক্লিয়াস বিহীন লোহিত রক্তকণিকা অনুচক্রিকা থেকে পৃথক করে। তার মানে কি, শ্বেত রক্তকণিকা একটা জায়গায় ইউনিক, সেটা হচ্ছে এটার মধ্যে নিউক্লিয়াস থাকে। আমরা যখন আরবিসি পড়ছি বা রেড ব্লাড সেল বা হচ্ছে লোহিত রক্তকণিকা পড়ছি, তো সেখানে কিন্তু আমরা কি পাইছি, সেটার মধ্যে হচ্ছে কোনো ধরনের কোনো নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস বিহীন। শ্বেত রক্তকণিকার ধরনগুলো হলো দানাদার কোষ, যেমন এখানে থাকবে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এবং অদানাদার কোষ মনোসাইট, লিম্ফোসাইট। এগুলো কিন্তু আমি যখন রক্তের যে ব্লাডের চার্টটা পড়েছি, আমি আবার যদি রিকল করি, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এই যে আমরা চারটা পড়েছিলাম, এই চারটার মধ্যে কিন্তু আমরা এই উপাদানগুলো পাইছিলাম। তাহলে কি আমরা পেলাম? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল এবং অদানাদার। যেমন দানাদার গুলোর মধ্যে হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, আর অদানাদারের মধ্যে হচ্ছে মনোসাইট, লিম্ফোসাইট। এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকার উপাদান। তাহলে আমরা শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমরা বেসিকটা কি জানতে পারছি? বেসিকটা জানতে পারলাম হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি, সেটা হচ্ছে আমাদের শরীরের
সামগ্রিকভাবে যে রোগ প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে। এবং একটা শরীরে, আমাদের শরীরে তখনই রোগ হয়, ডেঙ্গু হয় বা করোনা হয় বা ক্যান্সার, এইডস যা কিছু হতে পারে, তখন তারা হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। এখন আসি আমাদের তৃতীয় রক্তকণিকা যেটা টাইপ, সেটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা বা প্লেটিলেট বা হচ্ছে থ্রম্বোসাইট। তাহলে আমরা কয়টা সিনোনিম পেলাম? তিনটা। অনুচক্রিকা বা প্লেটিলেট বা প্লেটলেট বা হচ্ছে থ্রম্বোসাইট। আরবিসি কে পড়ছিলাম আমরা এরিথ্রোসাইট, ডব্লিউবিসি কে পড়ছিলাম আমরা লিউকোসাইট, এবং শ্বেত রক্তকণিকা বলছি আমরা থ্রম্বোসাইট। এবং সেগুলা কি? দেহের লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামে বড় কোষ থেকে উৎপন্ন, অর্থাৎ কি মেগা বলতে আমরা কি বুঝি? মেগা ইভেন্ট, অর্থাৎ কি বড়। মেগা কোষ থেকে উৎপন্ন, বড় কোষ থেকে উৎপন্ন রক্তরসে ভাসমান, এটাও ভাসমান অবস্থায় থাকবে, অর্থাৎ কি ফ্লোটিং অবস্থায় থাকবে। 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন অনিয়তাকার ঝিল্লি আবৃত সামান্য সাইটোপ্লাজম যুক্ত নিউক্লিয়াসবিহীন কোষ ভগ্নাংশকে অনুচক্রিকা বা প্লেটলেট বলে। অর্থাৎ কি, আমি যেটা আগেই বললাম, আমি ডেফিনেশনের মধ্যে সামগ্রিক বিষয়টা নিয়ে আসছি তোমাদের জন্য। কি নিয়ে আসছি আবার দেখি আমরা প্রথম দিকে। দেহের লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামে বড় কোষ থেকে উৎপন্ন রক্তরসে ভাসমান 1 থেকে 4 মাইক্রোমিটার ব্যাস সম্পন্ন অনিয়তাকার ঝিল্লি আবৃত, মানে এটা চারদিকে একটা ঝিল্লি বা পর্দা থাকবে, সামান্য সাইটোপ্লাজম যুক্ত নিউক্লিয়াসবিহীন কোষ এবং ভগ্নাংশকে অনুচক্রিকা বা প্লেটলেট বলা হয়। প্রতি মিলিমিটার রক্তে, প্রতি মিলিমিটার, আমরা কিন্তু ভুল করা যাবে না যে প্রতি মিলিমিটার কোনটা, মিলিলিটার কোনটা, এটা কিন্তু প্রতি ঘন মিলিমিটার বা কিউবিক মিলিমিটার রক্তে প্রায় 1,50,000 থেকে 3 লক্ষ অনুচক্রিকা থাকতে পারে। তাহলে কি একজন সুস্থ স্বাভাবিক মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে 1,50,000 থেকে 3 লক্ষ অনুচক্রিকা থাকতে পারে, এবং প্রতিদিন প্রায় 200 বিলিয়ন অনুচক্রিকা উৎপন্ন হয়। জাস্ট ইমাজিন, প্রতিদিন 200 বিলিয়ন মানে 20,000 কোটি। একজন মানুষের দেহে 200 বিলিয়ন বা 20,000 কোটি অনুচক্রিকা উৎপন্ন হয়। এটা আমাদের উপরওয়ালার কতটুকু নিয়ামত, জাস্ট তুমি ইমাজিন করো। আমাদের মানুষের দেহে প্রতিদিন 200 বিলিয়ন বা 20,000 কোটি অনুচক্রিকা বা প্লেটলেট বা হচ্ছে থ্রম্বোসাইট উৎপন্ন হয়। এবং রক্ত স্রোতে প্রবেশের পর এদের জীবনকাল হচ্ছে 5 থেকে 9 দিন। এই যে জীবনকাল 5 থেকে 9 দিন। আর বেশি পড়ছিলাম আমরা 120 দিন, সবচেয়ে কম হচ্ছে এটা 5 থেকে 9 দিন। যকৃত এবং প্লিহার মাধ্যমে, ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে। তাদের যকৃত ও প্লিহার যে ম্যাক্রোফেজ কোষটা থাকে সেইটার মাধ্যমে এরা ধ্বংস হয়, এবং সৃষ্টির এবং প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। ঠিক আছে, এখন আসি আমরা এটার কাজটা কি, এদের বেসিক কাজটা কি। আমরা অনেক সময় দেখা যায় আমাদের হচ্ছে হাত কেটে যায়, পা কেটে যায় বা শরীরের যে কোনো অংশ কেটে যায়, কিন্তু দেখা যাচ্ছে 2-3 মিনিট পরে রক্তটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো তোমাদের মনে কি কখনো এই প্রশ্নটা আসে না, এই যে আমরা হাত কাটলো, পা কাটলো, তাহলে তো যদি আমরা যেটা কেটে গেছে সবটা রক্ত একসময় বের হয়ে যাওয়ার কথা, 5 থেকে 6 লিটার রক্ত, কিন্তু কি কারণে 3 থেকে 4 মিনিট পর রক্তটা জমাট বেঁধে যায়? তোমাদের মানে প্রশ্ন আসে কিনা? আরো আমরা উদাহরণ দেই, যখন আমরা কুরবানিতে গরু জবাই করি বা খাসি জবাই করি, যেখানে রক্তটা পরে 10 মিনিট 15 মিনিট পরে কি দেখা যায়, এই রক্তটা একটা থকথকে শক্ত পদার্থের মতো হয়ে যায়, মানে যেখানে মাটিতে পরে একটা শক্ত পদার্থ, জেলির মতো পদার্থ হয়ে যায়। তার মানে কি, তরল রক্তটা জমাট বাঁধার কারণে এরকম থেকে জেলির মতো হয়ে যায়। অর্থাৎ এই যে জমাট বাঁধার কাজটা করে, কারণ যখন রক্তটা বের হয়ে যায় দেহ থেকে, তখন তো তার মধ্যে কিছু না কিছু পরিমাণ অনুচক্রিকা থাকে। এই যে জমাট বাঁধার কাজটাই করে হচ্ছে অনুচক্রিকা। অর্থাৎ আমাদের শরীর থেকে যে অতিরিক্ত রক্ত বের হয়ে যাওয়া রোধ করে, সেটাই কে করে ভাইয়া? পুরা অনুচক্রিকা বা প্লেটিলেট বা হচ্ছে কি থ্রম্বোসাইট। তাহলে ক্লিয়ার? অনুচক্রিকার কাজটা রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ধরনের ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, ক্ষরণ করে, প্রয়োজন শেষে এটার রক্ত বিগলনে সাহায্য করে। এগুলো হচ্ছে অনুচক্রিকার কাজ। এগুলো কি অনুচক্রিকার কাজ। এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে। দেহের কোথাও
ব্যথার সৃষ্টি হলে মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীরের সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। তাহলে কি কি আমরা টপিক গুলো পেলাম? রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লোটিং ফ্যাক্টর ক্ষরণ করে, প্রয়োজন শেষে রক্ত জমাট বিকলনে সাহায্য করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে, দেহের কোথাও ব্যথা সৃষ্টি হলে মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীরের সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। এগুলো হচ্ছে প্লেটিলেটের কাজ। প্লেটিলেটের কি কাজ? তাহলে কি আমরা রক্তকণিকা সম্পর্কে কি আমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে? আমরা যদি আবার রিকল করি, আমাদের শরীরে রক্তকণিকাকে 3 ভাগে ভাগ করা হয়: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার কারণে রক্ত লাল হয়, অক্সিহিমোগ্লোবিন গঠন করে, সমগ্র দেহে অক্সিজেনকে পরিবহন করে, সেটা পেলাম। তারপরে হোয়াইট ব্লাড সেল বা হচ্ছে শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে আমাদের শরীরের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে, অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বৃদ্ধি করে। এবং প্লেটিলেট হচ্ছে আমাদের শরীরের কোথা থেকে রক্ত কেটে গেলে সে রক্ত জমাট বাঁধার জন্য যে বেসিক কাজটা করে, সেটাই কাজটা করে একটা প্লেটিলেট বা অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এখন আসি এই যে রক্ত জমাট বাঁধা সেটা নিয়ে। দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকার র্যান্ডম ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে ও সংক্রমণ প্রতিরোধের যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক, কোন জালক ভাইয়ারা? ফাইব্রিন জালক, এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউ পরীক্ষায় আসে। ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষত স্থানে রক্তকে শক্তকে পরিণত করে সে প্রক্রিয়াকে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বলে। যেটা আমরা গরু বা যে কোনো পশু জবাইয়ের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে রক্তটা বের হয়ে যাওয়ার পর একটা থকতকে জেলির মতো পদার্থ সৃষ্টি করে, এই সৃষ্টি করার কারণে কি রক্তটা আর বের হতে পারে না। এই কাজটা কে করে? এই প্লেটিলেট করে। এই প্রক্রিয়ায় অনুচক্রিকা ও রক্তরসে অবস্থিত 13 ধরনের ক্লোটিং ফ্যাক্টর। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে কত ধরনের ক্লোটিং ফ্যাক্টর? 13 ধরনের ক্লোটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ 4টা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ফিব্রিনোজেন, প্রথমব্রিন, থ্রম্বোপ্লাস্টিন আর হচ্ছে 2 ক্যালসিয়াম প্লাস। তাহলে যে 4টা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ফিব্রিনোজেন, প্রথমব্রিন, থ্রম্বোপ্লাস্টিন আর হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস। তাহলে কি আমরা বুঝতে পারছি রক্ত যে ক্লোটিং ফ্যাক্টর টোটাল কতগুলো আছে? 13টা। এবং এটা কিভাবে করে? ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে রক্তকে একটা থকথকে জেলির মতো পদার্থে পরিণত করে। এবং মেইন 4টা যে ক্লোটিং ফ্যাক্টর, তার মধ্যে প্রথমে ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন, প্রথমব্রিন, থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম 2 প্লাস। তাহলে কি বিষয়টা ক্লিয়ার হলো? আমরা কি বেসিক আইডিয়া পেলাম? আশা করি আমরা স্লাইডটা বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। এখন আসি রক্ত তঞ্চন কাল। আমরা যে শরীরে যে রক্তটা বের হয়ে যায় সেটা ঠিক কতটুকু সময় পর্যন্ত সময় লাগে জমাট বাঁধতে? একটা আমাদের মনে প্রশ্ন, বেসিক প্রশ্ন আসতে পারে। তাহলে সেটাই আমরা এখন সলভ করব। দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে, অর্থাৎ যে সময়টা লাগে রক্তটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে পড়া বন্ধ হতে, সেটাকে বলা হয় রক্ত তঞ্চনকাল বা হচ্ছে ব্লাড ক্লটিং পিরিয়ড। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চনকাল হচ্ছে 3 থেকে 8 মিনিট। কতটুকু সময়? 3 থেকে 8 মিনিট। এখন তোমাদের আমি একটা টেকনিক পড়াবো। এটা হচ্ছে মানুষের রক্তের তঞ্চনকাল, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে 3 থেকে 8 মিনিট সময় লাগে জমাট বাঁধতে। তার মানে আমরা এখান থেকে বেসিক একটা ধারণা পেয়ে যাই, সেটা হচ্ছে যেহেতু রক্ত জমাট বাঁধতে 3 থেকে 8 মিনিট সময় লাগে, তাহলে 1 থেকে 3 মিনিট হচ্ছে রক্ত পড়ার সময়। বিষয়টা কি আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারলাম? রক্ত জমাট বাঁধতে সময় লাগে 3 থেকে 8 মিনিট, অর্থাৎ এই সময়ের মধ্যেই মানে রক্ত এখন হাতটা কাটছে, এর থেকে ঠিক 3 মিনিট পর থেকে রক্তটা জমাট বাঁধা শুরু করবে, প্রায় 8 মিনিট পর্যন্ত ডিউরেশন। তার মানে আমরা কি বুঝতে পারলাম? বাকি যে 1 থেকে 3 মিনিট সময়, এই সময়টাই সাধারণত রক্তটা পড়ে। ইন্টার কানেকশনটাকে তোমরা বুঝতে পারছো? তোমাদের এই স্পেসিফিক বেসিক গুলাই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি, কারণ এই বেসিক গুলো যখন তোমাদের মাথায় আসবে, মাথায় আসার পরে তোমরা বিষয়টা সুন্দরভাবে ক্যাচ করতে পারবা। যেহেতু 3 থেকে 8 মিনিট হচ্ছে তঞ্চনকাল, তারপরে 1 থেকে 3 মিনিট হচ্ছে ব্লাডটা যে ফ্লো হবে সেই পিরিয়ডটা, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি।
আচ্ছা, এখন আমরা রক্ত নিয়ে বেসিক যে আইডিয়াটা আছে সেটা আমরা জানতে পারলাম। রক্ত নিয়ে যে বেসিক আইডিয়াটা সেটা আমরা জানতে পারলাম। তো রক্ত কি, রক্ত উপাদান গুলা কি কি, প্রত্যেকটা উপাদানের যে ডিটেলস গুলা সেগুলো আমরা জানলাম। ঠিক আছে, তার মানে রক্ত সম্পর্কে আশা করি আমাদের আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। এখন আমরা আসি আমাদের যে দ্বিতীয় টপিক, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। এখানে আমি দুইটা চিত্র আঁকলাম। এই দুইটা চিত্র কি আমরা সবাই জানি, এটাকে বলা হয় লাভ। কি বলা হয়? লাভ বা ভালোবাসা। এখন আমরা যদি অনেক সময় আমরা বলি যে একজন একজনকে বলি যে হয়তো আমরা মাকে বলি যে আমরা মাকে মন থেকে ভালোবাসি বা আমরা মাকে হৃদয় দিয়ে ভালোবাসি, বা একজন কাপল তাদেরকে একে অপরকে বলে আমরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসি। এই যে লাভ, এই যে চিহ্নটা, তোমাদের মনে কখনো কি প্রশ্ন আসে না যে আসলে লাভ চিহ্নটা এরকমই কেন? এটা তো এরকম হতে পারতো, এরকম হতে পারতো, বা এরকম হতে পারতো, বা এরকম এরকম যে কোনো কিছু হইতে পারতো, কিন্তু স্পেসিফিক লাভ চিহ্নটা এরকম কেন? এটাই হচ্ছে এখন আমাদের জানার বিষয়। আমাদের যে হৃৎপিণ্ড আছে বা হৃদয় আছে বা হার্ট আছে, এটাকে অনেক সময় এরকম শেপেও দেখা যায়। আমরা পরবর্তীতে আসতেছি এটা নিয়ে। আমাদের শরীরের সবচেয়ে যে কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, সের মধ্যে হচ্ছে মানে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হৃৎপিণ্ড বা হচ্ছে হার্ট। হার্ট, রক্ত, হার্ট, এটা হচ্ছে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এটার কাজ হচ্ছে রক্তকে পাম্প করা, রক্তকে পাম্প করা। সমগ্র দেহ থেকে দূষিত রক্ত যে হৃৎপিণ্ডের মধ্যে এসে সেখান থেকে পাম্প করে বর্জ্য পদার্থগুলো নিয়ে যে পিওর রক্ত সমগ্র দেহে ছড়িয়ে দেওয়ার মেন কাজটাই আমাদের হৃৎপিণ্ড। এবং হৃৎপিণ্ডটা কোথায়? আমরা যদি অনেক সময় আমরা বলি যে তুমি আমার বুকের বাঁ পাশে আসো, যখন আমরা বুকের বাঁ পাশে হাত দিই তখন মনে হয় কিছু একটা এরকম ধুকবুক ধুকবুক করতেছে। বা হচ্ছে আমরা যখন হয়তো সিঁড়ি দিয়ে নিচতলা থেকে পাঁচতলায় উঠি, তখন বুকের বাম পাশে আমরা হাত দিই, বুকটা কেমন যেন ধুকবুক ধুকবুক করে। বা হচ্ছে আমরা হঠাৎ কিছু থেকে ভয় পেয়ে গেলাম, বা হচ্ছে মুভি দেখতেছি, এরকম একটা সিন দেখলাম যেটার কারণে আমাদের একটু ভীতির সৃষ্টি হলো, তখন কিন্তু আমরা দেখা যায় আমাদের বুকটা ধুকবুক ধুকবুক করে। এটা আমরা হাত দিয়ে যদি আমরা বুকের বাঁ পাশে, আমরা সবাই ক্লাসটা যখন আমরা সবাই করবো তখন আমরা সবাই আমাদের বুকের বাঁ পাশে হাতটা রাখবো। বুকের বাঁ পাশে হাতটা রাখার পরে আমরা দেখবো কি বুকটা একটু ধুকবুক ধুকবুক করতেছে। এই ধুকবুক ধুকবুক যে করে, এটাই করে হৃৎপিণ্ড। যখন আমাদের বিভিন্ন সার্কামস্টেন্সের কারণে আমাদের হতে মানে ভয় ভীতির সৃষ্টি হয়, বা হচ্ছে আমাদের শরীর বেশি কর্মক্ষম হয়, তখন আমাদের ব্লাডের পাম্প করার পরিমাণটা বেড়ে যায়, এই জন্য তখন ধুকবুকটা বেশি হয়। এটা আমরা ডিটেলসে পরবর্তীতে আসতেছি। এখন আসি হৃৎপিণ্ডের গঠন। এই যে আমরা হৃৎপিণ্ডটা জানলাম বেসিক সম্পর্কে, এটার গঠন কি? হৃৎপিণ্ড যে বক্ষ গহ্বর, এর বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত। দুই ফুসফুসে আমাদের যে ফুসফুসের লাং আছে, লাঙে আছে মাঝখানে অবস্থিত ত্রিকোণাকার, এরকম ত্রিকোণাকার ফাফা একটি অঙ্গ। ত্রিকোণাকার কি ফাফা একটি অঙ্গ, এটি হৃৎপেশী নামক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। হৃৎপেশী নামক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। আমরা জানি পেশি প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে ঐচ্ছিক, যেটা আমরা ইচ্ছা মতো চালনা করতে পারি। একটা হচ্ছে অনৈচ্ছিক, যেটা হচ্ছে আমরা ইচ্ছা মতো চালনা করতে পারি না। আর একটা হচ্ছে হৃৎপেশি, এটাকে বলা হয় বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। তাহলে পরীক্ষায় আসতে পারে হৃৎপিণ্ড কোন পেশি দিয়ে গঠিত, সেটা হবে হৃৎপেশি বা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এবং হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দিয়ে আবৃত থাকে। খুব খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, একাডেমিক অ্যাডমিশন প্লাস হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নটা খুবই কমন, যে হৃৎপিণ্ড যে পর্দাটা থাকে বা আবরণটা থাকে বা হচ্ছে ঝিল্লিটা থাকে, সেটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। সেটার নাম কি? পেরিকার্ডিয়াম। এবং হৃৎপিণ্ডের প্রাচীরে থাকে তিনটি স্তর। তাহলে কয়টি স্তর থাকে? তিনটি স্তর। যেটা সবের বাহিরের স্তর, এটাকে বলা হয় এপিকার্ডিয়াম, মধ্য স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম, অন্তঃস্তরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে প্রথমে আমরা কি পেলাম? হৃৎপিণ্ড কোন ধরনের পর্দা দিয়ে আবৃত থাকে? পেরিকার্ডিয়াম। এবং এর মধ্যে তিনটা স্তর থাকে, একটা হচ্ছে এপিকার্ডিয়াম, একটা হচ্ছে মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে বহিঃস্তর, মধ্যস্তর হচ্ছে মায়োকার্ডিয়াম, আর হচ্ছে অন্তঃস্তর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তাহলে কি হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে আমরা কি একটা বেসিক আইডিয়া পাইছি? এখানে প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ আসতে পারে। হৃৎপিণ্ডের এখন আমরা আসি অবস্থানটা। হৃৎপিণ্ডের আগে বলছিলাম গঠন, এখন অবস্থান। মানুষ হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে
মধ্যচ্ছদার উপরে দুই ফুসফুসের মাঝখানে বাম দিকে, এই যে বাম দিকে বাঁকা হয়ে অবস্থিত, এটা দেখতে ত্রিকোণাকার, গোড়াটি চওড়া এবং ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু সূচালো শীর্ষদেশের দিকে পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। এই যে আমাদের যে বুকের যে পাঁজর, যে খাঁচাটা, এটা যে পঞ্চম পাঁজর, এটার ফাঁকে অবস্থান করে। তাহলে কি হৃৎপিণ্ডের অবস্থা সম্পর্কে আমরা জানলাম। এখন আসি পেরিকার্ডিয়াম কি। হৃৎপিণ্ড একটি পাতলা দ্বিস্তরী আবরণে আবৃত, এর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম কত স্তরে আবৃত? দ্বিস্তরে আবৃত। পেরিকার্ডিয়াম আর বাইরের দিক তন্তুময়, বাইরের দিক তন্তুময়। পেরিকার্ডিয়ামের ভেতরের দিকে সেরাস পেরিকার্ডিয়াম নামে, পেরিকার্ডিয়াম এর ভেতরের দিকটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম নামে পরিচিত। সেরাস পেরিকার্ডিয়াম আবার দুই স্তরে বিভক্ত। কত স্তরে ভাইয়া? পুরো দুই স্তরে। বাইরের দিক হচ্ছে প্যারাইটাল এবং ভেতরের দিক হচ্ছে ভিসেরাল। সাধারণত বাইরের দিকে যে স্তরটা সেটাকে আমরা কি বলি? প্যারাইটাল স্তর, আর ভিতরের দিকেটা হচ্ছে ভিসেরাল স্তর। এবং এই যে প্যারাইটাল আর ভিসেরাল, এটা হচ্ছে বাইরের স্তর, এটা হচ্ছে ভিতরের স্তর। এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার মধ্যে এক ধরনের একটা ফ্লুইড থাকে বা তরল পদার্থ থাকে, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। পেরিকার্ডিয়াল ফ্লুইড অর্থাৎ হৃৎপিণ্ড যে দুইটা স্তর, প্যারাইটাল এবং ভিসেরাল, এই দুই স্তরের মাঝখানে যে পর্দাটা থাকে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে কি পেরিকার্ডিয়াম সম্পর্কে আমরা বুঝতে পারছি? আই থিঙ্ক আমাদের পেরিকার্ডিয়াম সম্পর্কে একটা ভালো আইডিয়া হয়েছে।